প্রথম আমরা যে আজকে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে পার্সেন্টেজ। তো পার্সেন্টেজটা খুব পরিষ্কার জায়গাতে আছে, তোমরা বুঝতেই পারছো, কারণ অনেক দাগানো হয়ে গেছে। এই যে চ্যাপ্টারটা, ওই যে ম্যাথের 20টা চ্যাপ্টার, তার মধ্যে আমি মনে করি প্রথম চ্যাপ্টার বা পার্সেন্টেজটা আমার মনে হয় মাদার চ্যাপ্টার। আমি কেন বলছি, কারণ পার্সেন্টেজ যে যত ভালো শিখবে সে অন্যান্য ম্যাথ তত ভালো করতে পারবে। এবার বলবে যে স্যার এটা কীভাবে বলতে, ধরো অন্যান্য ম্যাথের ক্ষেত্রে যে যে ক্যালকুলেশান, যে যে জিনিসগুলো প্রয়োজন সেটা এই ম্যাথেই শেখানো হবে। অর্থাৎ আমি যদি মনে করি যে আমি সই করবো, তাহলে সই করতে গেলে ধরো আমার নাম সৌরভ, SOURAV, এই সৌরভ লেখাটা লিখতে গেলে আমাকে যে এস লেটারটা, এটা আমি যেখানে দিয়ে শিখছি সেটা হচ্ছে এইটা পার্সেন্টেজ। তো আজকে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারের কয়েকটা ম্যাথ করব, তাড়াহুড়ো করবো না, কিছু বেসিক জিনিস শিখবো, ধীরে ধীরে এগোবো। এই ব্যাচটা একদম কোর, অর্থাৎ ভেতর থেকে ডিপ থেকে শিখতে শিখতে এগোবো। চল, প্রথম যেটা আমরা বলবো বা আমাদের শেখার প্রথম যে স্টেপ সেটা হচ্ছে আমাদের স্কোয়ার মুখস্থ করতে হবে। স্কোয়ার মুখস্থ বলতে কি, ধরে নাও আমি বললাম 1 স্কোয়ার, তোমরা প্রত্যেকেই জানো এই জিনিসটা, তাও আমি একবার রিপিট করে দিচ্ছি। 1 স্কোয়ার মানে কি 1 গুণ 1, মানে দুখানা 1 আমাকে মুখস্থ করতে হবে। দুখানা 1 গুণ করলে কত হয়, 1 1 1। 2 স্কোয়ার আমরা প্রত্যেকেই জানি, তোমরা জানো, আমি বলে দিচ্ছি আজকে। 2 গুণ 2, দুখানা 2 গুণ করলে হয় 4। 3 স্কোয়ার মানে 3 গুণ 3, দুখানা 3 গুণ করলে হয় 9। 4 স্কোয়ার মানে 4 গুণ 4, দুখানা 4 গুণ করলে হয় 16। এইভাবে 5 স্কোয়ার, এইভাবে 6 স্কোয়ার, এইভাবে 7 স্কোয়ার, এইভাবে 8 স্কোয়ার, এইভাবে 9 স্কোয়ার, এইভাবে 10 স্কোয়ার। 10 স্কোয়ার মানে দুখানা 10 গুণ করব, তার মানে হয়ে যাবে 10 গুণ 10 100। তাহলে আমাদের নেক্সট দিনের মুখস্থ করার টার্গেট থাকবে প্রত্যেকের 1 থেকে 10 পর্যন্ত দিলে ছোটদের কেস হয়ে যাবে, তোমরা যেহেতু এখন বড় হয়ে গেছো আর পড়াটা আবার দুদিন পরেই আসে, তাহলে আমাদের 1 থেকে 15 পর্যন্ত মুখস্থ করার থাকবে। 1 থেকে 15 পর্যন্ত স্কোয়ার অলমোস্ট অনেকেরই মুখস্থ আছে, তোমাদের তো তাহলে খাটনি কমে গেল। যাদের নেই তারা নতুন করে মুখস্থ করবে। তাহলে 15 গুণ 15 পর্যন্ত আমরা মুখস্থ করবো। 15 15 225। 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার 100। 11 স্কোয়ার এবার যদি আসি, 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার 169, 14 স্কোয়ার 196, 15 স্কোয়ার 225। ব্যাস, এই অবধি আমরা পরের দিন মুখস্থ করবো এবং ইন্ডিভিজুয়ালি আমি এক একজন করে ধরবো যে মুখস্থ হয়েছে কিনা। তাহলে তোমাদের টার্গেট থাকলো স্কোয়ার। স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আমি একটা, আমাদের কিন্তু পরের দিন আমি ওয়েট, আমি এটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি যাতে তোমরা ভুলে না যাও, গ্রুপে দিয়ে দেবো। চল, এইবার আসছি আমরা ভগ্নাংশে বা অংশে। এই অংশ জিনিসটাকে এবার ভালো করে শিখানো। যারা একদম ম্যাথ ভুলে গেছো, সেই মাধ্যমিকের সময় ম্যাথ করেছো, তাদের ক্ষেত্রে একদম আদর্শ ক্লাস, কারণ আমি একদম বেসিক থেকে করাচ্ছি। আর বলে রাখি, তোমাদের মধ্যে যাদের একটু মনে হয় যে এগুলো আমাদের হয়ে গেছে বা এগুলো আমরা পারি, এগুলো আমাদের আর প্রয়োজন নেই, তোমরা তাহলে আরেকটা অনলাইন ব্যাচ আছে, ওই অনলাইন ব্যাচটাতে তোমরা জয়েন করে যাবে। ওই অনলাইন ব্যাচটায় তোমরা করবে, যদি তোমরা এক্সপার্ট থাকো এইসব বিষয়গুলোতে, তাহলে ওই অনলাইন ব্যাচটায় তোমরা জয়েন করে ক্লাস করবে, কোনো আপত্তি নেই। ওটাতে একটু বেসিকটা হয়ে গিয়ে ওটাতে মডারেট ক্লাস হয়, ওখানে প্র্যাকটিস সেটগুলো হয়, সেটের ম্যাথ আলোচনা হয়, ওখানে তোমরা জয়েন করতে পারো, কোনো আপত্তি নেই। চল, এখানে আমরা বেসিক থেকেই করব। এই যে অংশ বলতে এবার ভালো করে বোঝো। এক অংশ, ধরো আমি বললাম এক অংশ, ধরো আমি কোনো একটা জিনিসকে সবসময়তে 100%-এর সাথে তুলনা করি। কেন কোনো একটা জিনিসকে 100%-এর সাথে তুলনা করি বা কীভাবে, ধরে নাও আমি সাপোজ একটা ডিমের উদাহরণ দিয়ে আগাগোড়ায় বলি, এবারও বলছি। ধরে নাও আমি একটা ডিম, ধরো এটাকে নিলাম, এই ডিমটাকে আমি বলবো এই ডিমটা হচ্ছে একটা 100% ডিম, মানে এই ডিমটা হচ্ছে একটা পরিপূর্ণ গোটা ডিম, মানে এটা হচ্ছে 100%। এবার এই ডিমটাকে যদি আমি অর্ধেক করি, এরকম কেটে দিই, তাহলে এই ডিমটা হচ্ছে এখন অর্ধেক, মানে 50%। এই 50% মানে অংশতে হচ্ছে 2 ভাগের মধ্যে 1 ভাগ।
এবার ভালো করে বিষয়টা বোঝো। এই গোটা ডিমটাকে যদি আমি দুটো ভাগ করতাম মাঝখান থেকে, তাহলে একটা ভাগ দুটো ভাগ, এই দুটো ভাগের মধ্যে এখানে একটা ভাগ দেখাচ্ছি, তার জন্য আমি বলছি 2 ভাগের মধ্যে 1 ভাগ, তার জন্য বলছি 50%। ক্লিয়ার একদম? চলো পরেরটা আসছি। ধরো বললাম 25%, মানে কি 4টে যদি ভাগ করি, তাহলে মানে এটাকে যদি আমি আরেকটুখানি ছোট ভাগ করি, ধরুন এই টোটালটা মিলে একটা ভাগ, এটাকে যদি আমি আরেকটা ভাগ করি, এই ভাগটা হচ্ছে আমি এখানে এঁকেছি, এটা হচ্ছে 25%। 25% মানে হচ্ছে 4 ভাগের মধ্যে 1 ভাগ। কেন? কারণ 25 মানে হচ্ছে 4টে 25 যোগ করলেই 100 হয়, তার মানে 4টে ভাগ। আমি যদি গোটা ডিম আঁকি, 4টে ভাগ করি, তাহলে 4টে ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে 25%। এই যে ভাগগুলো বা এইগুলোই অংশে কেমন কিভাবে আসে সেটাই আমরা একটু এবার জানব। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে 100% মানে 1 অংশ, 50% মানে 2 ভাগের মধ্যে 1 ভাগ মানে হাফ অংশ, যেটাই 2 ভাগের মধ্যে 1 ভাগ সেটাকেই আমরা নর্মাল ভাষায় হাফ অংশ বলি। 25% মানে কত? 4 ভাগের মধ্যে 1 ভাগ। এইভাবে আমরা কিছু বেসিক জিনিস এবার জানবো যেটা আমাদের প্রয়োজন, এবং এটা তোমরা চাকরির ক্ষেত্রে মুখস্থ করে নেবে। কেন? কারণ অত পরীক্ষায় ক্যালকুলেশন করার সময় কিন্তু আমরা পাবো না, এবং আমি তোমাদের বিশেষ কিছু ইউনিক টেকনিক এবং স্টাইল শেখাবো, যেগুলো তোমরা ক্যালকুলেশন সবার আগে করতে পারবে এবং ইউনিক পদ্ধতিতে করতে পারবে। সেগুলো এক একটা স্টেপে এক একটা করে কমপ্লিট করবো। চল তাহলে আমরা এখন পর্যন্ত কয়েকটা শিখে নিই, আর বাকি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো। দেখো, তাহলে আমি আসছি প্রথমে হচ্ছে 100%। 100% মানে হচ্ছে 100 ভাগের মধ্যে 100 ভাগ। 100%, 100 ভাগের মধ্যেই 100 ভাগ। তাহলে 100 ভাগ আর 100 ভাগ যদি কেটে দিই, তাহলে 1 অংশ। ওকে, তারপরটা যদি আমি বলি 50%, মানে তোমরা জানো মানে 100 ভাগের মধ্যে 50 ভাগ। এই পার্সেন্ট মানে হচ্ছে 100, তার মধ্যে 50। তাহলে 100 আর 50 যদি কাটি, 50 দিয়ে 50 একে 50, আর নিচে হচ্ছে 2, মানে 2 ভাগের মধ্যে 1 অংশ। চলো তারপরে যদি আমি বলি 33.1/3%। 33.1/3%, এটা আবার করতে গেল 33.1/3 কথার অর্থ হচ্ছে 3 দিয়ে 33কে গুণ করব, হবে 99, আর ওই 99 দিয়ে 1কে যোগ করব, হবে 100। তাহলে ওপরে হয়ে গেল 100 আর নিচে রয়ে গেল 3, আর পার্সেন্টেজ আছে মানে এখানে একটা পার্সেন্টেজ আছে এখনো। আর পার্সেন্টেজটা আমি সবসময়তেই দেখো কোথায় লিখছি, নিচে লিখছি। তাহলে আমি এক্ষেত্রেও পার্সেন্টেজটা নিচে লিখব 100/3/100। এবার কি হয় দেখো, নিচে 100 আছে মানে অটোমেটিক্যালি কোনো সংখ্যার নিচে কিছু না থাকা মানে তার নিচে একটা আমরা 1 ধরে নিই। আমি কিন্তু এই প্রসেসটা তোমাদেরকে বোঝানোর জন্য করছি, তোমরা প্রত্যেকেই জানো, তাও বিশেষ করে আমি কয়েকটু বোঝানোর জন্যই বলে দিচ্ছি। তাহলে দেখো, উপরে রয়েছে 100/3, আর এটা উল্টে যাবে যেহেতু ভাগের সম্পর্কে আছে, উল্টে গেলে ওপরে 1 নিচে 100। এবার 100 আর 100 যদি কেটে দিই, তাহলে দাঁড়ালো গিয়ে 1/3। 1/3 মানে 3 ভাগের মধ্যে 1 অংশ। তাহলে 33.1/3% মানে ওপরে আমি লিখব 100/3, 100 ভাগের মধ্যে, যেটাকেই আমি বলবো 3 ভাগের মধ্যে 1 অংশ। আশা করছি বুঝতে পেরেছো। চলো আর একটা এক্সাম্পল দিই, তারপর আমি রিভার্স আসছি। আর একটা এক্সাম্পল ধরো আমি বললাম 25%, তার মানে সেম, পার্সেন্ট মানে নিচে 100 আর 25 মানে উপরে 25। 25 দিয়ে যদি কাটি, 25 একে 25, 25 দিয়ে 100কে কাটলে 4 25 100, তার মানে 4 ভাগের মধ্যে 1 অংশ। একদম আমরা বুঝতে পেরে গেছি যে যাহাই 25% তাহাই 4 ভাগের মধ্যে 1 অংশ, যাহাই 33.1/3% তাহাই 3 ভাগের মধ্যে 1 অংশ, যাহাই 50% তাহাই হাফ অংশ, আর যাই 100% তাহাই 1 অংশ। অল ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে আমরা এখান থেকে যদি এখানে আসতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমরা এখান থেকে এখানে আসতে পারবো, কোনো অসুবিধা নেই। আমরা যদি 1 থেকে 2-এ যেতে পারি, তাহলে আমরা 2 থেকে 1-এ আসতে পারবো না কেন? পারবো নিশ্চয়ই। ওকে, তাহলে দেখো আমরা এই 100 থেকে এই অংশে আসতে গিয়ে আমরা পার্সেন্টেজটাকে নিচে ভাগ করেছি, তাহলে অংশ থেকে এই পার্সেন্টেজ আসতে গেলে আমরা পার্সেন্টেজটাকে পাশে গুণ করে দেবো, তাহলেই হবে। যেমন আমরা এক্সাম্পল দিলেই বুঝতে পারবো, যেমন 1 অংশ, তার মানে পার্সেন্টেজটা পাশে গুণ করবো, যেটা এখানে ভাগ করেছি সেটা এখানে গুণ করছি। 1 অংশ মানে হচ্ছে 1/1 গুণ 100, মানে হচ্ছে 100%। বুঝে গেলাম এই যে 100%। পরেরটা আসছে, দেখো
হাফ অংশ মানে 2 ভাগের মধ্যে 1 ভাগ, 100 দিয়ে গুণ করো, 2 দিয়ে 100 কাটো, তার মানে দেখো 50%। ওকে, 3 ভাগের মধ্যে 1 অংশ এখানে লিখছে, আচ্ছা এখানেই লিখছি, 3 ভাগের মধ্যে 1 অংশ, 100 দিয়ে গুণ করো। এবার দেখো 3 দিয়ে 100কে তো ভাগ করা যাচ্ছে না, তাহলে একবারে 3 দিয়ে 100কে আমি যদি ভাগ করে দিই তাহলে আনসার আসবে 33.1/3%। এই দেখো 33.1/3%। তুমি 100কে 3 দিয়ে ভাগ করে দেখবে, 3 3 9, আবার 10, 3 3 9, 1 অবশিষ্ট, একটা উপরে চলে যাবে আর এই 3টে নিচে, এই দেখো 33.1/3%। ওকে, এবার আমরা অঙ্কে ঢুকে যাই। আমরা বেসিক জিনিসটা শিখে নিয়েছি, এবার আমরা ডাইরেক্ট অঙ্কে আসছি। এটা একটা স্ক্রিনশট নিয়ে নিলে ভালো হয়, দাঁড়াও 1 সেকেন্ড, আমি আমাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দিই গ্রুপে, তাহলে দিয়ে দিতে পারবো। ওয়েট, চলো এবার আমরা প্রথম যে ম্যাথটা আমাদের দিয়েছে কোশ্চেনে, সেই ম্যাথটা আমরা কমপ্লিট করব। একটু ওয়েট করো, ওই জন্যই মুছছিল। এবার চলো সাইড করে করি, কারণ এত মুছতে গেলে অনেকটা সময় নষ্ট হবে। আমরা একটু সাইড করে নিচ্ছি ম্যাথটা, অন্য একটা কালি নিয়ে নিচ্ছে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ম্যাথটা আমাদের সাইড করে এক্ষুনি হয়ে যাবে। চলো অন্য একটা কালি নিই, তাহলে সবাই বুঝতে পারবে। এই কালিটা নিই। বলেছে যে 8 ভাগের মধ্যে 3 অংশ শতকরা মানে পার্সেন্টেজে কত। এই দেখো পার্সেন্টেজে কত জানতে চেয়েছে, তার মানে এখানে অংশতে দিয়ে দিয়েছে, তোমাকে পার্সেন্টেজটা কত সেটা বার করতে বলেছে। তার মানে কি করব, তোমরা ভালো করেই জানো, 100 দিয়ে গুণ করব। আমাকে যদি অংশ বলে দেয় যে 8 ভাগের মধ্যে 3 ভাগ, পার্সেন্টেজে বার করতে গেলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। আর যদি আমাকে পার্সেন্টেজটা বলে দিত যে 25% মানে কত অংশ, তাহলে আমি বলে দিতাম 100 দিয়ে ভাগ করতে হবে। আমাকে অংশ দিয়ে দিয়েছে, শতকরা জানতে চেয়েছে, 100 দিয়ে গুণ করবো, চলো কাটাকাটি করবো, তাহলে উত্তর হয়ে যাবে। 8কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে হয় 2, আর 100কে 4 দিয়ে ভাগ করলে হয় 25। সেই ঘুরে ফিরে কালিটা সবুজই চলে আসছে, 25। আর তো কিছু কাটা যায় না, তাহলে ওপরে 3 গুণ 25 মানে 75, আর নিচে রয়ে গেল 2। 75কে 2 দিয়ে ভাগ করা মানে 37.5 হয়, তাহলে 37.5 মানে 37.1/2, এটাই মানে 37.5। 37.5% হবে আমার সঠিক উত্তর। অপশান বি আমার সঠিক উত্তর। আগে আমরা এখন অপশানগুলো টিক মার্ক দেবো, পরে আমরা ওএমআর সিটটা কীভাবে ফিল করতে আমরা জানবো এবং সেটা কমপ্লিট করবো। ওএমআর এরকম 4টে গোল থাকে, প্রত্যেকে জানো, ওটা আমি পরে শিখিয়ে দেবো। তাহলে আমরা জানতে পেরে গেলাম যে 8 ভাগের 3 অংশ মানে হচ্ছে শতকরাতে 37.1/2%। প্রথম ম্যাথ আমাদের কমপ্লিট হয়ে গেল। চল দ্বিতীয় ম্যাথে আসছি। বলেছে যে 8.1/3% সমান কত অংশ। এবার দেখো 8.1/3% বলে দিয়েছে, সমান সমান কত অংশ সেটা জানতে চাইছে। তার মানে আমরা জানি পার্সেন্টেজ মানে নিচে 100 হবে, মানে ভাগ হবে। ওকে, আগে 8-এর পূর্ণ সংখ্যাটা আমরা ভেঙে দিই। 8.1/3 মানে 3 8 24, তার সাথে 1 যোগ মানে 25/3, আর তার নিচে আছে 100। এবার আমরা জানি 100টা উল্টে যাবে, কারণ 100-র নিচে একটা 1 আছে মনে মনে, তাহলে আমরা পাশে করছি 25/3 ইন্টু 1/100, উল্টে গেল। 25 দিয়ে 100কে কাটলাম 4, তার মানে ওপরে 1 আর নিচে হচ্ছে 12, 3 4 12, তাহলে 1/12 যেটা আছে অপশান সিতে, 1/12। এটা বাইয়ে হবে, হ্যাঁ, এটা যে টাইপিং করেছে সে একটু ভুল করে সাইডে করে ফেলেছে। তাহলে 1/12 যেটা সেটা হবে সঠিক উত্তর। চল একদম ইজি ম্যাথ, 1/12 অংশ। 3 নম্বর ম্যাথে আসছি। 3 নম্বর ম্যাথ বলছে যে 1000 টাকার 12.5% কত। আমি তোমাদেরকে বললাম যে অংশ যখন পার্সেন্টেজগুলো যখন তোমাদের দেবো বাড়িতে হোমওয়ার্ক, তোমরা মুখস্থ করে নেবে। কেন মুখস্থ করে নেবে? এই কারণে, ধরো তুমি জানো যে 12.5% মানে কত অংশ, তাহলে তুমি এই অঙ্কটা মুখোমুখি দেখেই বলে ফেলতে পারবে।
কিন্তু তুমি যদি না জানো, তোমার যদি মুখস্থ না থাকে, তাহলে 12.5% মানে কত অংশ তোমাকে বার করতে হবে। এবার দেখো, আমি তোমাদের প্রথম যেহেতু তাই বলেই দিই, 12.5% মানে কত অংশ সেটা আমাকে বার করতে হবে। এইমাত্র শিখলাম। তাহলে 12.5কে আমি ভাঙছি। 12.5কে যদি আমি ভাঙি, 12 দুগুণে 24 আর একে 25, 25/2, নিচে 100 উল্টে যাবে 1/100, 25 দিয়ে 100কে কাটবো 4 হবে, মানে 1/8 অংশ। তাহলে যাহাই 12.5% তাহাই 1/8 অংশ, বা 8 ভাগের মধ্যে 1 অংশ। এবার বলেছে 1000 টাকার 12.5% কত। 1000 টাকার 12.5% মানে এই 1000 টাকাটাকে যদি 8খানা ভাগ করা হয়, 1 2 3 4 5 6 7 8, তার মধ্যে এই একটা ভাগ জানতে চেয়েছে, একটা ভাগ কত। তাহলে আমি যদি মনে করি যে 8 মানেই 1000, তাহলে 1 মানে কত? 1 মানে 125। সিম্পল হিসেব। 8 মানে যদি 1000 হয়, 8 মানে 125। এবার তোমরা বলবে স্যার আপনি তো করেছেন বলে এটা আপনি তাড়াতাড়ি করে ফেললেন, আমি কি করে করব? তাহলে আমরা ছোট্টবেলায় ঐকিক নিয়ম শিখেছিলাম। 8 মানে 1000, তাহলে 1 মানে 1000/8। এবার দেখো, আমরা ছোটোবেলায় কীরকম শিখেছিলাম যে 8 মানে 1000, 1 মানে কত, আর 5 মানে বা 6 মানে যা জিজ্ঞেস করতে চাই সেটা মানে কত আমরা বার করতাম এইভাবে, যে 1000/8 × 5। কিন্তু এখানে আমাকে 5 মানে বার করতে বলেইনি, আমাকে 1 মানেই বার করতে বলেছে, মানে এই লাইনেই আমার অঙ্ক করে ফেলতে বলেছে। 5 মানেটা আমাকে এক্সট্রা করতে বলেনি। তাহলে আমি 1 মানে যেটা সেটাই উত্তর বার করব। 4 দিয়ে কাটবো 2, 4 দিয়ে কাটবো 1000কে, 4 দিয়ে কাটলে 250, 2 দিয়ে 250কে কাটলে 125। তার মানে 1 মানে হচ্ছে 125। তাহলে 1000-এর 12.5% মানে হচ্ছে 125 টাকা। 1000-এর 12.5% মানে হচ্ছে 125 টাকা। এবার এটা যখনই আমরা শিখে নেবো, মুখস্থ করে ফেলবো, যে আমি জানি 12.5% মানে 1/8। যেমন আমি একটা এটার সাথে উদাহরণ দিয়ে রিলেট করি। ধরো আমাকে প্রশ্ন বললো 1000-এর 25% কত। তাহলে আমরা জানি 25% মানে 1/4 অংশ, আমরা একটু আগে শিখেছিলাম। তার মানে যেটাই 1000 সেটাই 4 বলছে, তাহলে 4 ভাগের মধ্যে 1 ভাগ, মানে 1000কে যদি 4টে ভাগ করা হয়, তাহলে 1 ভাগ মানে হচ্ছে 250 হবে উত্তর। কিন্তু এখানে 25% বলেনি, এখানে 12.5% বলেছে। আর 12.5% মানে আমি জানি যে 8 ভাগের মধ্যে 1 ভাগ, তার মানে 8 ভাগ মানে যদি 1000 হয়, তাহলে 1 ভাগ মানে হচ্ছে 125 উত্তর হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইজি অঙ্ক। চলো পরেরটা আসছে। 625 টাকার 8% কত। তাহলে 625 টাকার 8% জানতে চেয়েছে। এবার বলো, 8% মানে যদি আমি জানি কত অংশ, তাহলে আমার অঙ্কটা ইজি হয়ে যাবে। চলো, 8% মানে আমি কাটাকাটি করে নিচ্ছি। 8/100, 8 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, মানে 25 ভাগের মধ্যে 2 ভাগ, 25 অংশের মধ্যে 2 অংশ। তাহলে যেটাই 25 সেটাই হচ্ছে 625। তাহলে 2 মানে কত? এবার ঐকিক নিয়মে আমরা করতে পারি, আর যারা এক্সপার্ট আছে তারা তো মুখে মুখেই করে ফেলতে পারবে, যেটা হবে 50 টাকা। কেন? কারণ 25-এর স্কোয়ারই 625। বাদ দাও, ওটা আমি পরে আসি, যখন তোমরা স্কোয়ার মুখস্থ করে ফেলবে তখন আসবো। এখন আমরা ঐকিক নিয়মেই করি, যে 25 মানে 625, 1 মানে 625/25। এবার দেখো, আগের অঙ্কটা আমাকে 1 মানেই জানতে চেয়েছিল, আমরা এখানেই অঙ্কটা থামিয়ে দিয়েছিলাম। কিন্তু এই অঙ্কে আমাকে 1 মানে জানতে চাইনি, এই অঙ্কে আমাকে 2 মানে জানতে চেয়েছে। তাহলে 2 মানে 625/25 গুণ 2। 25 দিয়ে 625কে কাটলে হবে 25, আর 25 দিয়ে 2কে গুণ করলে হবে 50। তাহলে 625-এর 8% হচ্ছে 50 টাকা। তাহলে পার্সেন্টেজ থেকে অংশে নিয়ে আমরা অটোমেটিক্যালি করতে পারলাম। এবার তোমরা যখন পার্সেন্টেজ শিখে যাবে, তখন এই অঙ্কটা দেখো কিভাবে করবে। আমি এতক্ষণ ধরে এই অঙ্কটার জন্য অপেক্ষা করছিলাম, এইবার তোমাদের এই অঙ্কটা থেকে ব্যাকে নিয়ে আসছি, ভালো করে বুঝবে। আমি একদম বেসিক থেকে ধীরে ধীরে করাচ্ছি, তার তাড়াহুড়ো কিন্তু করছি না, যাতে করে তোমাদের একদম মনেই হয় যে আমি আজকে প্রথম ম্যাথ করছি, এবং আগামী 6 মাসের মধ্যে আমি ম্যাথে এই সব চ্যাপ্টার ইজিলি করে ফেলতে পারবো। সেইভাবেই আমরা টার্গেট নিয়ে পড়ছি। এবার আমরা অংশ দিয়ে করছি, এতক্ষণ ধরে অংশ বার করে আমরা আনসারগুলো করছিলাম। তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার ডাইরেক্ট এই পার্সেন্টেজ ভাগ ভেঙেও করা যাবে না? হ্যাঁ, করা যাবে। দেখো, 8% মানে আমরা জানি কত, 8/100। তাহলে 625 টাকার 8/100 মানেও কত, সেটা করলেও হবে। তার মানে
এরকমভাবেও লিখতে পারি, অথবা এরকম লিখতে পারি যে 625 টাকার মধ্যে 100 ভাগের মধ্যে 8 ভাগ কত। 25 দিয়ে আমি যদি কাটি 100কে তাহলে হবে 4, 25 দিয়ে 625কে কাটলে হবে 25, 4 দিয়ে 8কে কাটলে হবে 2। দেখো 25 দুগুণে 50ই আমার উত্তর আসছে ঘুরে ফিরে। অর্থাৎ আমি অংশ দিয়েও করতে পারি, আমি পার্সেন্টেজ দিয়েও করতে পারি, যেটা ইচ্ছে। এবার দেখো এখানে আসছি পুরোনো ম্যাথে একটা 1000 টাকা 12.5%। এদিকে আসো, 1000 টাকা লিখলাম, তার 12.5% মানে 12.5 মানে যদি তাকে যদি ভাঙি 25/2 আর পার্সেন্ট মানে নিচে 100। এটা করলেও কি হবে? হ্যাঁ হবে। চলো 100 আছে, তার মানে নিচে একটা মনে মনে 1 আছে, উল্টে দিচ্ছি, এখানে করছি, অঙ্কটা নিয়ে আসছি। 1000 ইন্টু 25/2 ইন্টু 1/100, এটাকে উল্টে দিয়েছি। 100 দুটো শূন্য কেটে দিয়েছি, 1000 দুটো শূন্য কেটে দিয়েছি, 2 দিয়ে আমি 10কে কেটেছি 5, আর 5 দিয়ে 25কে গুণ করেছি, 125 আমার উত্তর বেরিয়েছে। দেখি আগে 125 বেরিয়েছিল কি না। হ্যাঁ দেখো, এই দেখো 125, এই দেখো অংশ দিয়ে করেছিলাম 125, আর এখন আমি পার্সেন্টেজ ভেঙে করলাম, তাতেও 125। দেখতে পেয়েছো? তাহলে তোমরা যে কোনোভাবে করতে পারো, তোমাদের দুটোভাবে আমি বুঝিয়ে দিলাম। এই অঙ্কটা আমি দেখি, ও এটাতে কিছু দেয়নি তাই এটা করে দেখাতে পারছি না, যদি দিত করে দেখাতাম। কোনো টাকার তো কিছু দেয়নি, তাহলে এটা আমি করে দেখাতে পারলাম না। চলো 5 নম্বর ম্যাথে আসছে। বলে যে একটি চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা 425 লিটার। একটা চৌবাচ্চা আছে, তাতে 425 লিটার পর্যন্ত জল ধরতে পারে। তলদেশে একটা ছিদ্র আছে, এই নিচে একটা ছিদ্র আছে, সেখান থেকে 8% জল নাকি বের হয়ে যায়। 8% জল বের হয়ে যায়। 8% মানে 8/100। কাটাকাটি করো, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, মানে 25 ভাগের মধ্যে 2 ভাগ জল বেরিয়ে যায়। 25 লিটার যদি জল থাকতো তার মধ্যে 2 লিটার জল করে বেরিয়ে যায়, সেটাই বলেছে। তাহলে চৌবাচ্চাটির অবশিষ্ট জলের পরিমাণ কত? তাহলে যেটাই 25 লিটার সেটাই তো 425, পুরো চৌবাচ্চাটা, তার মধ্যে 2 লিটার জল বেরিয়ে যায়। তাহলে 25 মানে যদি 425 হয়, 1 মানে 425/25, আর 2 মানে কত? 425/25 ইন্টু 2। 25 দিয়ে 425কে যদি আমি কাটাকাটি করি, 25 দিয়ে 16 গুণ করলে 400, আর 17 গুণ করলেই 425, 17 আর গুণ 2 মানে 34। তার মানে 34 লিটার করে জল বেরিয়ে যায় ছিদ্র দিয়ে। তাহলে বলেছে চৌবাচ্চায় অবশিষ্ট জলের পরিমাণ কত। তাহলে চৌবাচ্চায় 425 লিটার জল ধরতো, 34 লিটার জল যদি বেরিয়ে যায়, তাহলে 391 লিটার জল চৌবাচ্চায় অবশিষ্ট থাকবে। 391 লিটার জল অপশন বিতে আছে। চলো 6 নম্বর ম্যাথে আসছি। বিজয়ী প্রার্থী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। চাকরির পরীক্ষায় তোমাদের আগামী দিনের পরীক্ষাতে এই ম্যাথটা আসবে, এবং আসার মতো যে কোনো পরীক্ষায়। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে। মানে একজন যে জিতেছে ভোটে, সে 62% ভোট পেয়েছে, 62% সে ভোট পেয়েছে। এবার বলো, টোটাল ভোট যদি 100% হয়, আমি এটা এখানে লিখে তাহলে সুবিধা হবে। টোটাল ভোট যদি 100%-এর ধরো কোনো একটা জায়গায় ভোট হয়েছে, যে জিতেছে সে যদি 62% ভোট পায়, তার মানে যে হেরেছে সে বাকি পার্সেন্ট ভোট মানে 38% ভোট পেয়েছে। একদম সিম্পল। এবার প্রশ্নে বলেছে যে যে বিজয়ী প্রার্থী সে নাকি যাকে হারিয়েছে তাকে 144 ভোটে হারিয়েছে। আমরা এখানে দেখতে পেয়েছি যে জিতেছে সে যে হেরেছে তার থেকে 24% ভোট বেশি পেয়েছে, তার জন্যই তো সে জিতেছে। যে জিতেছে সেও যদি 38 পেতো, যে হেরেছে সেও যদি 38 পেতো, তাহলে তো কেউই জিততো না। এ জিতেছে কারণ এ 62% পেয়েছে, মানে 38-এর থেকেও 24% বেশি পেয়েছে আরও। তাহলে 24% বেশি পেয়েছে বলেই তো সে জিতেছে। আর ওই 24%টাই নাকি বলছে 144টা ভোট, 144 ভোটে পরাস্ত করেছে। তার মানে এই 24%টাই হচ্ছে 144টা ভোট। তাহলে ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? মোট ভোটারের সংখ্যা তো ছিল 100%। তাহলে 24% মানে যদি 144টা ভোট হয়, তাহলে 1% মানে হচ্ছে 144/24%, আর 100% মানে টোটাল ভোট, তাহলে 144/24% ইন্টু 100%। উভয় দিকের পার্সেন্ট কেটে দিলাম,
24 দিয়ে 144কে যদি কাটি তাহলে হবে 6, 6 দিয়ে 100কে গুণ করলে হবে 600। তাহলে ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ছিল 600 জন। সিম্পল ম্যাথ। আমি আজকের ক্লাসটা রেকর্ড করছি, আমি রেকর্ডিংটা পাঠিয়ে দেবো, তোমরা আর একবার যদি যে ম্যাথগুলো বুঝতে পারো নি সেগুলো একবার বুঝে নেবে। ইউটিউবে দিয়ে দেবো, ইউটিউব থেকে দেখে নেবে, কিন্তু একটু সময় লাগতে পারে। চলো, এটা আরও ইম্পর্টেন্ট ম্যাথ, ভেরি 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 ইম্পর্টেন্ট ম্যাথ। এটা আমাদের চাকরি পরীক্ষায় আসার মতো। বলেছে একটি নির্বাচনী, অন্য কালি নিয়ে নি, বলেছে একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল। মানে একটা নির্বাচনী কেন্দ্রে একটা বুথে 100%-এর ভোট হয়, তার মধ্যে 20% লোক ভোটদানে বিরত ছিল, মানে ভোট দিতে আসেনি, হয়তো বুড়ো বুড়ি বা অন্য কোনো কারণে আসেনি, মানে মোট 20% ভোট দেওয়া হয়নি। তার মানে মোট ভোট পড়েছিল 80%। ভোটার কিন্তু 100%, কিন্তু ভোট দিতে এসেছিল 80%। এবার কী হয়েছে, এই 80%-এর মধ্যে এবার কী হয়েছে, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়েছে। যে জিতেছে এর মধ্যে আবার 70% সে পেয়েছে। আর তার মানে যে হেরেছে বাকি, তার মানে 30% সে পাবে। এবার তোমরা বলছো 80% ভোট স্যার, এখানে 70%, এখানে 30%, তাহলে তো 100% হয়ে গেল। ভালো করে বুঝতে হবে, এই 80% ভোটটাই হচ্ছে এই মুহূর্তে 100%। তার মধ্যে 70% ভোট যে জিতেছে সে পেয়েছে, যে হেরেছে তার মানে বাকি 30% সে পেয়েছে। এবার যদি আমি সংখ্যায় বলি তাহলে বুঝতে পারবে। ধরো 80টা ভোট হয়েছে, তার মধ্যে যদি 70টা ভোট একজন পায়, তার মানে তার একজন 10টা ভোট পাবে, এটা হচ্ছে সংখ্যায়। এবার যদি আমি নর্মালি বলি যে 80টা ভোট হয়েছে, তার মধ্যে একজন যদি 50টা ভোট পায় তাহলে বাকিজন পাবে 30টা ভোট, এটা হচ্ছে সংখ্যায়। এবার আমি তোমাদেরকে অঙ্ক করানোর প্রথমেই বলেছিলাম যে আমরা যে কোনো জিনিসকেই 100% বলতে পারি যে সেটা যদি পরিপূর্ণ হয়। এখানে এই 80%টাই পরিপূর্ণ বলে এটাকে আমরা 100% বলছি। এই 80%টা পরিপূর্ণ বলে এটাকে আমরা 100% ধরে নিচ্ছি, যেটার মধ্যে 70% বিজয়ী প্রার্থী পেয়েছে আর 30% হারা প্রার্থী পেয়েছে। বোঝা গেছে? মানে এই 80% ভোটটা হতে পারে 80টা ভোট, হতে পারে 800টা ভোট, হতে পারে 8000টা ভোট, হতে পারে 80,000টা ভোট। এই 80,000টাই হচ্ছে 100%। যদি একটা বাদ দিয়ে এই 8,000টাই হচ্ছে 100%, আর একটা শূন্য বাদ দিয়ে এই 800টাই হচ্ছে 100%। মানে যেটাই হচ্ছে সেটাই পরিপূর্ণ হচ্ছে 100%। পার্সেন্টেজ বলছে। চলো, তাহলে এতটুকু বোঝা গেছে যে 80%-এর মধ্যে একজন পেয়েছে 70% আর একজন পেয়েছে 30%। চলো, এইবার তাহলে আমি 80-র 70% যদি বার করি, ধরে নাও 80টা ভোট পড়েছে, তাহলে 80-র 70% আমি যদি বার করি, আমরা নর্মালি 80-র 70% মানে 70/100, 70-এর একটা শূন্য, 100-র একটা শূন্য, 80-র একটা শূন্য, 10-এর একটা শূন্য কেটে দিলাম, 7-8-এ 56। তার মানে 56টি, এবার দেখো সংখ্যায় চলে এলো, 56টি ভোট পেয়েছে 80টার মধ্যে যে জিতেছে, আর বাকি 24টি যে হেরেছে সে পেয়েছে। তাহলে এদের মধ্যে গ্যাপ কত, এদের মধ্যে গ্যাপ মানে যে জিতেছে সে কত ভোটে জিতেছে, যে জিতেছে সে 32টি ভোটে জিতেছে। যেটাই 32টি ভোটে জিতেছে বলছে, সেটাই এখানে বলেছে যে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 4,960টি ভোটে পরাস্ত করেছে। তার মানে আমার ক্যালকুলেশনের ভাষায় যেটা 32টি ভোটে জেতা, সেটাই ওনার অঙ্কের ভাষায় 4,960টা ভোটে জেতা। এবার তোমরা যদি বলো যে স্যার এটা যদি পার্সেন্টেজ দিয়েই করতাম তাহলে কি এই সংখ্যাগুলো বার করে নিতে হতো নাকি হতো না? না, হতো না। নর্মালি আমরা করতাম এখানে একটা করে পার্সেন্টেজ লাগিয়ে দিতাম টিগুলো তুলে, যে 80-র 70% মানে 56%, আর 80-র 30% মানে 24%। পার্সেন্টেজ দিয়ে করছে, আমি তোমাদের টি বা সংখ্যা দিয়ে বোঝাচ্ছি, একই। তোমরা বুঝতে পারছো কতটুকু, সেটাই হচ্ছে মেইন বিষয়। তাহলে যেটাই 32 সেটাই হচ্ছে 4,960, 4,960 সাইড করে ক্যালকুলেশন করে সুবিধা হবে। তাহলে যাহাই 32
তাহাই 4960টি ভোট। এইবার জানতে চেয়েছে কি দেখি, জানতে চেয়েছে ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত। এবার তোমরা অনেকে বলবে স্যার ওই কেন্দ্রে তো মোট ভোটারের সংখ্যা 80% বা 80 জন বা 80টি। একদমই না, মোট ভোটারের সংখ্যা এই 100% বা 100টি, কিন্তু 20 জন দিতে আসেনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু মোট ভোটার তো 100 জন বা 100%। এবার অঙ্কটা যদি আমি পার্সেন্টেজ দিয়ে করতাম এগুলো, তাহলে আমি পার্সেন্টেজ দিয়েই করতাম, আর যেহেতু আমি সংখ্যা দিয়ে করছি তাহলে আমি সংখ্যা দিয়ে বার করছি। তাহলে 32টি ভোট মানে 4960, একটি ভোট মানে হচ্ছে 4960 বাই 32, আর 100টি ভোট মানে হচ্ছে 4960 বাই 32 ইন্টু 100। কাটাকাটি করবো, কাটাকাটি করবো, চলো 4 দিয়ে যদি কাটি 4 8 32, 4 দিয়ে কাটলে 4 1 4, 4 2 8, 16, 4 4 16, একটা শূন্য। 8 দিয়ে যদি একে কাটি 8 1 8, 12 দিয়ে 8 বিয়োগ করলে 4 4 44, 5 8 40, আবার 4 5 8 40, 155। তার সাথে যদি 100 গুণ করা হয় মানে 155 শেষে দুখানা শূন্য লাগিয়ে দিলেই হবে। তাহলে মোট ভোটার ওই কেন্দ্রে ছিল 15,500 জন, অপশান বি। যদি এই প্রশ্নটাই বলতো যে ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত 20% বাদ দিয়ে, তার মানে 80%, 80 মানে বার করলেই হতো। বা এরকম যদি বলতো যে ওই কেন্দ্রে মোট কতগুলি বৈধ ভোট পড়েছে বা মোট কতগুলি বৈধ ভোট দিয়েছে, তার মানে 80টা বৈধ ভোট দিয়েছে, এই যে 80, তখন 80 মানে বার করতাম। কিন্তু প্রশ্নে চাইছে মোট ভোটারের সংখ্যা কত, তার জন্য 100 মানে বার করেছে। চলো পরের ম্যাথে আসছি। 135-এর 35%, সেটাই নাকি এক্সের 45% হলে এক্স সমান সমান কত। প্রথমে বলি যে 135 এর মানে হচ্ছে গুণ হয় 35%, মানে 35/100। এটার মানে ভালো করে বোঝো। ধরো আমি বললাম এখানে এখানে এইটুকু একটা পদার্থ আছে, এটা নাকি এই পদার্থটার সমান, এটা নাকি এই পদার্থটার সমান। সমান চিহ্ন দেওয়া মানে এর যা ক্ষমতা, এর যা ওয়েট, এর যাই কিছু এর সাথে ইকুয়াল। তুমি যদি মাপো, মাপতে গেলে হবে না। এটারও ওয়েট দেখা গেল 1 কেজি বা 2 কেজি, এটা মাপলো হয়তো 2 কেজি। আমি যদি বলি 2 কেজি লোহা আর 2 কেজি তুলো, কোনটা ভারী? কোনোটাই ভারী না, দুটোই সমান। কারণ এটাও 2 কেজি লোহা, এটা ছোট্ট একটু বাটখারা, আর এটা 2 কেজি তুলো, 1 বস্তা তুলো। কিন্তু বস্তা তুলো দেখলে তো হবে না, এটার ওজনটা 2 কেজি, আর এটার ওজন ছোট হলেও কি এটার ওজনটা 2 কেজি। মানে ওয়েট এক্সট্রা আমার দুটোই সমান, তার জন্যই মাঝে কিন্তু সমান সমান চিহ্ন দেওয়া হয়। সমান সমান চিহ্ন দেওয়া মানে এদিকেও যা এদিকেও তাই, সমান, একদম ইজ ইকুয়ালস টু। এবার প্রশ্নে কি বলেছে ভালো করে বোঝো। প্রশ্নে বলেছে 135-এর 35%, সেটা নাকি এক্সের 45%-এর সমান। তাহলে 135-এর 35% কত হয় সেটা আগে আমরা একটু দেখে নিই। 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 20। 135-এর 35%, আচ্ছা 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 4, একে যদি 5 দিয়ে কাটি এরকম আজে বাজে ডিজিট আসবে। ঠিক আছে, দেখছি। 5 দিয়ে যদি একে কাটি 5 দুগুণে 10, 5 সাথে 35, 135-এর 35%, এটাই আসছে। আচ্ছা দেখি তো এরকম দাঁড়াচ্ছে। কাটাকাটিটা আমি তোমাদেরকে এবার আরও সিম্পল করে দিচ্ছি, বুঝে গেছি। এবার ভালো করে করতে পারবো। দেখো 35%, তাহলে এটা যা সেটাই নাকি এক্সের 45%-এর সমান। এক্স এর 45%-এর সমান, তার জন্য মাঝখানে সমান সমান দিয়ে দিয়েছি। তাহলে এটা যা হবে, এই এক্স কোনো একটা মান, তার 45%ও তাই একই হবে। তাহলে এক্সটার ভ্যালু কত বা মানটা কত সেটা আমাকে বার করতে হবে। এবার আমি তোমাদেরকে প্রত্যেককে আগেই, যারা আমার কাছে আগের থেকে প্রিপারেশন করো তারা খুব ভালো করে জানো যে এক্স আমি অতটা পছন্দ করি না, এক্সকে আমি ঠিক একটা পছন্দ করি না। প্রত্যেকের লাইফে এক্স খুব ভাইটাল অঙ্গ বা অংশ বা পার্ট। প্রত্যেকের জীবনে এক্স থাকে কম বেশি, হয় অঙ্কের সাথে জড়িত, না হয় কোনো না কোনোভাবে জড়িত।
তো যাই হোক, যারা বোঝা তারা বুঝবে। আমি এবার যেটা বলতে চাইছি সেটা ভালো করে বোঝো। সেটা হচ্ছে ওপর আমরা সবসময় কাটাকাটি করতে পারি। মানে যদি সমান সমান থাকে আর যদি ভগ্নাংশ থাকে, তাহলে ওপরের ডিজিটগুলো আমরা কাটতে পারি আর নিচের ডিজিটগুলো আমরা কাটতে পারি। ধরো আমি এরকম দিয়েছি যে 6/12 আর এখানে দিয়েছি 18/30। তাহলে আমরা ওই ওপরের সাথে ওই ওপরেরটা কাটতে পারি। 6 দিয়ে 18কে কাটতে পারি 3, 12 দিয়ে আবার 30কে কাটতে পারি। যেমন 12কে 6 দিয়ে কাটলে 2, 30কে 6 দিয়ে কাটলে 5। আর এই কোণা গুণ হয় আর এই কোণায় গুণ হয়। তাহলে এবার আমরা সেই প্রসেস এখানে অবলম্বন করব। প্রথমত নিচে 100 আছে, উড়িয়ে দিলাম। ওকে, 45 দিয়ে 135কে যদি আমি ভাগ করি 3 হবে ডাইরেক্ট। জানো কেন? কারণ 45 দুগুণে 90, 3 45ই 135। তাহলে আমি একবারে সহজ সরলভাবে কাটাকাটি করে নিলাম। এই পাশে তার মানে এক্স পড়ে আছে আর এই পাশে 35 আর 3 পড়ে আছে। 35 আর 3কে যদি গুণ করো তাহলে 105। তাহলে এক্স এর ভ্যালু 105। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 105। একদম ইজিয়েস্ট ওয়েতে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। 9 নম্বর ম্যাথ। একটি সংখ্যা 25%-এর সঙ্গে 150 এর 30% যোগ করা হলো আর যোগফল নাকি 75 হয়েছে, তাহলে সংখ্যাটি কত? ভালো করে বোঝো। একটি সংখ্যার 25%-এর সঙ্গে, তাহলে একটি সংখ্যা আমি ধরে নিলাম এক্স। এই এক্স এর 25%-এর সাথে মানে 25/100 এর সাথে 150 এর 30% যোগ করা হলো। 150 এর 30%, সেটা নাকি বলেছে 75-এর সমান। মানে যোগফলটা নাকি হবে 75, মানে সমান 75। অর্থাৎ এইখানে কাটছাট করে যা হবে সেটাও 75 হবে আর এটা সমান এখানে তো 75 আছে, মানে এই পাশেও 75 হবে এ পাশেও 75 হবে, তবেই তো সমান হবে। তার মানে এই যে সমীকরণটা, এটা আর যাই হোক সব মিলে জুলে 75 হতেই হবে। এবার দেখো আমরা অঙ্কটা কত ইজিভাবে করতে পারবো। প্রথমত 150-র 30%। এই পার্সেন্টেজ আমরা মুখে মুখে করবো, জানো। এখন এই অঙ্কগুলো তোমাদের বুঝতে হয়তো এত ইন্টারেস্টিং লাগছে, এত ভালো লাগছে বা এত টাইম লাগছে। একটা সময় পর এই অঙ্কগুলো একদম তোমাদের কাছে বোকা মনে হবে, কারণ এই অঙ্কগুলো তো আমরা করবো না, এগুলো আমরা প্র্যাকটিসের জন্য জাস্ট রেডি করছি বড় অঙ্ক করার জন্য। এগুলো আমরা জাস্ট বড় অঙ্ক করার একটা সিঁড়ি পার করছি। চলো তাহলে পার্সেন্টেজ 150 এর 30%। কাটাকাটি করো। এখন তো কাটাকাটি করছি, পরে তোমরা মুখে মুখে করবে। 15 দিয়ে 3কে গুণ করলে এখানে হচ্ছে 45 যোগ এক্স এর 25%। এবার এক্স তো কত জানি না, তাই কাটতে পারি। এবার বিষয়টা হচ্ছে সমান 75। এবার বিষয়টা হচ্ছে একটা 45 আমি পেয়ে গেছি, আর একটা আর যাই হোক এখান থেকে 30 হতেই হবে। দেখো এটা বুঝছো কিনা? তবেই এইখানটায় যদি 30 হয় তবেই এটা 45 আছে, তবেই 30 আর 45 যোগ হলে এই দিকের 75-এর সাথে সমান হবে। তার মানে এই সমীকরণটা আর যাই হোক কেটে কুটে 30 হবেই। এইবার মোদ্দা কথা, এক্স এর কত পার্সেন্ট বলে দিয়েছে, এক্স এর 25%, তার মানে আমাকে 30 করতেই হবে যেভাবেই হোক। তাহলে কোন সংখ্যার 25% 30 হয় আমাকে জানতে হবে। কোন সংখ্যার 25% 30 হয় সেটা আমাকে জানতে হবে। এবার বলো, এক্স এর জায়গায় যদি আমি 100 ধরতাম আর 25% যদি বার করতাম, তাহলে 100 কাটা মানে 25 হতো, তাহলে 30 হচ্ছে না, তাহলে 100 থেকে একটু বেশি হবে। এবার দেখো তো অপশানে একটাও 100 থেকে বেশি আছে কিনা। হ্যাঁ একটাই আছে, তার মানে এটাই উত্তর হবে। আমি কত রকম প্রসেসে করতে পারি সেটা দেখো। তাহলে এটা হবে উত্তর, হয় 120, কারণ 100 থেকে বেশি হবে যেটা সেটাই হবে 30 হবে, তাহলে 120 হবে উত্তর, এটা বাদ দিলাম। এবার করছি এক্স এর 25% সেটা নাকি 30 হবে। তাহলে আমি কি করব? কাটাকাটি করব। 25 দিয়ে 100কে কাটলাম 4 দিয়ে 30কে গুণ করে দেবো, তার মানে 120 হবে। দেখো এইভাবেও বার করতে পারবো। তার মানে এক্স এর জায়গায় 120 ছিল, তবেই কাটাকাটি করলে 30 হচ্ছে। এইভাবেও একভাবে বার করতে পারবো, অথবা আমরা মুখে মুখে করতে পারবো। ভালো করে বোঝো। যদি আমরা কোনো শপিং মলে শপিং করতে যাই,
আমাদের বলে আজকে শপিংয়ে 20% ছাড়, আজকে 30% ছাড়। এমনি সবজি বা অন্য কিছু বা অঙ্ক দিলে মেয়েরা বা বিশেষ করে মেয়েরা পার্সেন্টেজ বার করতে পারবে না, কিন্তু লিপস্টিকে, কসমেটিক্সে যদি ছাড় দেয়, আর ছেলেদের যদি বুটে, ফোনে এসবে যদি ছাড় পাওয়া যায় একবার, বা অন্যান্য ড্রেসে ছেলেদের, তাহলে ওরা পার্সেন্টেজটা ঠিক হিসাব করে নিতে পারে। আর মেয়েদের ড্রেস, লিপস্টিক বা কসমেটিক্সও হিসাব করে নিতে পারে। কিন্তু অন্যান্য কিছুতে দিলে হয়তো পারবে না, একটু একটু দেরি হবে। ধরো কোনো একটা শপিং মলে গেছো আর বলছে যে একটা জামার ওপর আজকে 30% ছাড় দেওয়া হচ্ছে, 30%, 150 টাকায় 30% ছাড়। চৈত্র সেল, ওইটা কি মাস এটা, যাই হোক, চৈত্র সেল 150 টাকায় 30% ছাড়। তাহলে 150 টাকার, অন্য কালিনই বুঝতে পারবে, তাহলে 150 টাকার 10% মানে 10% হচ্ছে 15 টাকা হয়। 150 টাকা 10% 15 টাকা, আমাকে 30% ছাড় দিচ্ছে, তার মানে 10টা এখন 3 গুণ হয়ে গেছে, তার মানে 15টা এখন 3 গুণ হবে, মানে 45 টাকা ছাড় পাচ্ছি। তার মানে 150 টাকা 30% জেনে গেছি 45, 150 টাকা 30% 45 টাকা, মানে আমি 150 টাকা একটা জামা কিনতে গেলে আমাকে 45 টাকা ছাড় দিয়ে দেবে। তাহলে আমি জানতে পেরে গেলাম 150 30% 45, আর আমাকে বানাতে হবে 75, তার মানে আর যেটা আছে সেটা থেকে আমাকে 30 বানাতে হবে। একটি সংখ্যা 25% হচ্ছে 30, তার মানে একটি যে সংখ্যা আছে সেটা 25%ই 30 হবে। এবার দেখো 25% মানে আমাকে 30 বানাতে হবে। 25% মানে আমরা জানি 1/4 অংশ, প্রথমেই করেছিলাম যে 25/100 কাটাকাটি করলে 1/4। তাহলে এই 25% মানে হচ্ছে 4/1, আর এই 1 মানে যদি 30 হয় তাহলে 4 মানে হচ্ছে 120 টাকা। ভালো করে বোঝো, 25% মানে 4/1 আর এই 4/1 হচ্ছে 30 টাকা। আমি জানতে পেরে গেছি। কেন জানতে পেরে গেছি? কারণ আমার এখানে 45 টাকা অলরেডি বেরিয়ে গেছে, আর বাকিটা দিয়ে আমায় 30 টাকা বার করতে হবে। আর কোনো না কোনো টাকা 25%ই বলেছে 30 টাকা, তার মানে 25% মানে হচ্ছে 4/1, ওই 1/টা মানে হচ্ছে 30 টাকা। 1 ভাগ মানে যদি 30 টাকা হয়, তার মানে 4 ভাগ মানে 120 টাকা। এইভাবেও আমরা করতে পারি। তার মানে 120 টাকারই 25% আমাকে ছাড় দেবে, যেটাই নাকি 30 টাকা আমি ছাড় পাবো। আর এখানে 30 আর আগের 45 যোগ করে 75, যেটাই এখানে বলে দিয়েছে যে যোগফল নাকি 75 হবে। 2-3 রকমভাবে ঘোরাচ্ছি, প্রথমে একটু টাইম নেব, ধীরে ধীরে এগুলো যত স্ট্রং করব, পরের ম্যাথ অনেক বড় ম্যাথ, অনেক লেন্দি ম্যাথ কাট কাট করতে করতে আমরা ইজিলি কমপ্লিট করব। চলো আজকে সেটা লাস্ট ম্যাথ করাবো, এবং এটা একটু অন্যরকম ম্যাথ। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এর মাথায় একটা বার ছিল, যেটাকে পৌনপৌনিক বলা হয়, এটা ছিল এখানে, এটা মিস্টেক হয়ে গেছে। চলো, বলে যে 180 টাকার 0.12% সমান সমান কত? যদি এরকম থাকতো 0.12% সমান সমান কত, তাহলে আমি বলতাম পয়েন্টটাকে তোলার জন্য নিচে একটা 1 লিখতাম, আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, আর তার পাশে পার্সেন্টেজ আছে, ওটা নিয়ে আমি পরে আসছি। কিন্তু যখনই কোনো সংখ্যার মাথায় বার বা পৌনপৌনিক থাকবে, তখন আর পয়েন্ট তোলার জন্য 1 হয় না, তখন পয়েন্ট তোলার জন্য 9 হয়। তাহলে এটাকে আমাকে রেডি করতে হবে। 180 টাকার মানে 180 গুণ 12 লিখলাম, কারণ এর আগে একটা পয়েন্ট আছে 0 পয়েন্ট। এই পয়েন্ট তোলার জন্য এখানে আর আমি 1 ইউজ করব না, এবার আমাকে 9 ইউজ করতে হবে। এবার ভালো করে বোঝো, কতগুলো সংখ্যার মাথায় বার আছে দেখব। এখানে দেখতে পাচ্ছি একটা সংখ্যার মাথায় বার আছে, তার জন্য এখানে একটা 9 লিখব। কতগুলো সংখ্যার মাথায় বার নেই, একটা সংখ্যার মাথায় বার নেই, মানে 1-এর মাথায় বার নেই, তার মানে একটা 0 লিখব। এই আমার কেস হয়ে গেল। কিন্তু এটাই যদি বার না থাকতো, 0.12কে তোলার জন্য আমি পয়েন্ট তুলতাম, একটা 1 লিখতাম, আবার দুটো সংখ্যার জন্য দুটো 0 লিখতাম। কিন্তু অমনি যেই বার দিয়ে দিয়েছে একটা, তখন কিন্তু আমাকে এই করতে হয়েছে। ওকে, এখনও তার পাশে রয়েছে পার্সেন্টেজ, এখনও তার পাশে পার্সেন্টেজ রয়েছে, লিখে দিয়েছি। এবার পরের লাইনে আসছি, 180 ইন্টু 12। এবার আমাকে কি করতে হবে ভালো করে বোঝো। যখনই এরকম বার থাকবে, যেই সংখ্যাটার মাথায় বার থাকবে না, সেই সংখ্যাটাকে আমাকে বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে 1-এর মাথায় বার নেই, 1 এখানে বিয়োগ করে দিয়েছি।
নিচে 90 ছিল, 90 লিখে দিয়েছি। পার্সেন্টেজ মানে আমি জানি 100 দিয়ে একটা ভাগ হয়, তাহলে 100 দিয়ে ভাগ না করে আমি উল্টে দিচ্ছি, নিচে একটা 1 আছে, তার মানে 1/100 এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি। এটা তাহলে আমি মুছে দিচ্ছি। পার্সেন্টেজ মানে 100 দিয়ে ভাগ। ওকে, এই তাহলে আমার আলটিমেট সমীকরণটা দাঁড়ালো। এবার আমি কি করব? কাটাকাটি করব। 90 দিয়ে 180কে কাটলাম, 2। 12 দিয়ে 1কে বিয়োগ করলে হয় 11, তাহলে ওপরে রয়েছে 11 গুণ 2 গুণ 1 মানে 22, আর নিচে রয়েছে 100, এত টাকা। কারণ 180 টাকা ছিল, তাহলে এখন এত টাকা। এবার আমি অপশানে একটাও টাকা দেখতে পাচ্ছি না, অপশানে দেখছি সব পয়সা আছে, 24 পয়সা, এত পয়সা, এই পয়সা, সেই পয়সা। তাহলে 100 মধ্যে 22 টাকা, যেটা পয়সাতে গুণ নিতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, 100 100 কেটে দাও, তার মানে 22 পয়সা। 22 পয়সা, অপশন বি হবে সঠিক উত্তর। একদমই সিম্পল ম্যাথ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। একদমই সিম্পল ম্যাথ, শুধুমাত্র আমাদের সমীকরণটা সাজানো শিখতে হবে। আজকে 10টা ম্যাথ আমরা করছি এবং আমি তোমাদের সাথে এবার কথা বলবো। কার কোন ম্যাথ বুঝতে অসুবিধা হয়েছে আমাকে এবার জানাও।